প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে লেকচার গাইড থেকে যে ধারাবাহিকভাবে মডেলগুলো করছিলাম, সেই ধারাবাহিকতা আজকে মডেল টেস্ট 3-এর আমরা খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রথমে আলোচনা করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো একের ক ছিল বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো সিম্পলি এটা তোমাদের বইয়েও কিন্তু অঙ্কটা রয়েছে। তো আমরা একের ক নম্বরটা নিচ্ছি। তো এটা দুইটা নিয়মে করা যায়। বেশি শর্টকাট নিয়ম যেটা, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। তো এটা দেখো আমরা দুটো দুটো করে কমন নেব। এই প্রথম রাশি দুটোর মধ্যে হচ্ছে যে এক্স স্কোয়ার কমন যায় এই দুটো। তো এক্স স্কোয়ার কমন নিলে এইখানে থাকে একটা এক্স প্লাস এইখানে থাকে 3। আর এই দুটোর মধ্যে দেখো 3 কমন যায়, 3 আর 9-এর মধ্যে 3 কমন। তো এক্স প্লাস 9কে 3 দিয়ে ভাগ করলে এটাও 3। তো ওকে, এখন এই যে এক্স প্লাস 3টা যদি আমরা কমন নেই, হ্যাঁ, তাহলে মিডিল টার্মে যেমন হয়, এই যে এই রাশি দুটো গুণন আকারে এইখানে চলে আসবে। আর গুণন আকারে আসলে এটাকে আমরা বলি উৎপাদকে বিশ্লেষণ। তো এই অঙ্কগুলো কিন্তু 2 নম্বর করে থাকে, অবশ্যই তোমাদের করে দেখাতে হবে। এরপর খ নম্বর, সামিয়ার বাসায় একটি পানির ট্যাঙ্ক আছে যাতে এত লিটার পানি ধরে। পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 20 মিটার, গভীরতা মানে হচ্ছে উচ্চতা চাওয়া হয়েছে। তাহলে একটা ট্যাঙ্কে যতটুকু পানি ধরে সেটাই হচ্ছে পানির আয়তন ধরতে হয়। তো আমরা এইভাবে লিখি যে চৌবাচ্চার আয়তন বলি, চৌবাচ্চার বা ট্যাঙ্ক ছিল, যাই হোক একই বিষয়, ট্যাঙ্কের আয়তন। তো এটা ছিল 1,20,000 লিটার। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ মিটারে দেওয়া আছে, তাহলে লিটার থেকে কখনো কিন্তু মিটার করা যায় না, কেননা লিটার হচ্ছে আয়তনের একক আর মিটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোর একক। কিন্তু এর গোষ্ঠীটা মিলানোর জন্য এই লিটারকে হচ্ছে যে ঘন মিটার করতে হয়। তো এই সূত্রটার মাধ্যমে দেখো আমরা ঘন মিটার করব, সেটা হচ্ছে 1000 লিটার। এটা সূত্র হিসেবে মাথায় রাখতে হবে, 1000 লিটার সমান হচ্ছে 1 ঘন মিটার। তাহলে ঐকিক নিয়মে আমরা 1 লিটার সমান হবে 1/1000 ঘনমিটার। অতএব তাহলে 1,20,000, 1 2 3, এটা সমান, এটা উপরে চলে যাবে, তাহলে 1 গুণন 1,20,000 আর নিচে ছিল 1000। ওকে, এখানে 3টা করে শূন্য ক্যান্সেল করে দাও, তাহলে এই 120 ঘনমিটার এটাই হচ্ছে আমাদের ট্যাঙ্কের আয়তন। তো এখন সিম্পলি আমরা দেখো আয়তনের সূত্রটা ইউজ করব। আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন ওই উচ্চতাটাই হচ্ছে গভীরতা। তোমরা দুটোর যে কোনো একটা লিখতে পারো, গভীরতা। তো এই যে আয়তনের জায়গায় আমরা 120 বসালাম, আর দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 40, মানে এটা যখনই ঘনমিটারে আসবে তখনই এই সমীকরণে বসানো যাবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আমাদের হচ্ছে যে মিটারে ছিল। হ্যাঁ, গুণন প্রস্থ দেওয়া আছে হচ্ছে 20 আর গভীরতা দেওয়া ছিল না, এটা আমরা এইভাবেই রাখলাম। ওকে, এখন এই দুটো আমরা গুণ করে ফেলবো, তাহলে বা 120 সমান 0 0 4 দুগুণে 8 গুণন গভীরতা। তো এটা সমান চিহ্নের এই পাশ থেকে এই পাশে আসলে গুণন আছে যেহেতু এটা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, সো ভাগ হলে দেখো বিষয়টা এরকম হবে যে 120 ভাগ 800, আর এই পাশে থেকে গেল গভীরতা। তো এইটা আমরা একটা করে শূন্য কেটে দিয়ে যদি ক্যালকুলেটরে ভাগ দেই, তাহলে উপরের সংখ্যাটা আগে চাপতে হয়, অর্থাৎ 12 ভাগ 80, তাহলে এটা 0.15, তাহলে বা 0.15 সমান হচ্ছে গভীরতা। হ্যাঁ, শেষ লাইনে আমরা গভীরতাটা এই পাশে নিয়ে আসি, গভীরতা সমান হচ্ছে 0.15। দৈর্ঘ্যপ্রস্থ যেহেতু মিটারে ছিল, তাহলে এই গভীরতাটাও আমাদের মিটারেই চলে আসছে। তো এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো ওকে, এবার গ নম্বরে আসো। 9% হারে এত টাকা 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? তো সিম্পলি আমরা হচ্ছে যে মুনাফার অঙ্কের যে নিয়ম, তাহলে আর এর মান হচ্ছে 9%। আমরা সংক্ষেপে লিখছি, তোমরা পরীক্ষার সময় এটা মুনাফার হার কথাটা লিখে নেবে। হ্যাঁ, সমান হচ্ছে পার্সেন্ট তুলে নিচে 100 নিলে, তাহলে এটা হচ্ছে 0.09। আসল পি, আমরা আসলটা লিখলাম না, এটা দেওয়া আছে 15,000 টাকা।
আর সময় n দেয়া আছে দেখো 7 বছর। তো চক্রবৃদ্ধি মুনাফা চাইলে ডাইরেক্ট একটা সূত্র আছে, হ্যাঁ, সেটা ইউজ না করে আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এটা বের করে নিই। এর সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। সো এখানে পি এর মান হচ্ছে 15,000 ইন্টু 1 প্লাস আর এর মান 0.09 আর n এর মান হচ্ছে 7। ওকে, এখন এই 15,000 গুণন, হ্যাঁ, গুণন না দিলেও হবে যদি ব্র্যাকেট থাকে, এটা যোগ করলে হচ্ছে 1.09 টু দি পাওয়ার 7। তো এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে জানো যে সরাসরি পাওয়ার দেওয়া যায়। তো এইভাবে 1.09, এই যে এই সুইচটা চাপ দিয়ে, হ্যাঁ, এখানে যদি 7 পাওয়ার দিয়ে দেওয়া যায় তাহলে একবারেই কিন্তু তোমাদের দেখাবে। তো 1.82, এটা যতটা পারো একটু বেশি করে ঘর নিলে অ্যান্সারটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এই 15,000 গুণন 1.828039, একটু বেশি করে নিলাম। এখন এইটা আমরা 15,000-এর সাথে গুণ দেব। তো এই 15,000 গুণন 1.828039, তো এটা হচ্ছে 2742.0.585। সো আসলে ইংলিশে হয়ে গেছে, বাংলা লিখি 274205885। তো এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন। এখানে দেখো চক্রবৃদ্ধি মুনাফা চাওয়া হয়েছিল, যেটা হচ্ছে সি। সি সমান হচ্ছে এ মাইনাস পি, অর্থাৎ এইটা থেকে আমাদের আসল, হ্যাঁ, যেটা পি ছিল সেটা বিয়োগ দিতে হবে। 58, এখানে দশমিক ছিল, 5 2 ঘরও লিখতে পারো, মাইনাস পি এর মান হচ্ছে 15,000। এইটা যেটা বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার, 27420.585 মাইনাস 15,000। ওকে, তাহলে এটা আসছে আমাদের 12420.585। তো তৃতীয় ঘরটা 5 থেকে 9 এর মধ্যে হলে এখানে 1 যোগ করে 5-9 টাকা প্রায় করে দিতে পারো। আর এখানে যেহেতু অলরেডি প্রায় কিন্তু হয়ে গেছে, আমরা পুরো ঘর লিখিনি, যার কারণে এটাই করা উচিত। 1242.59 টাকা প্রায়। তো এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। ওকে, এরপর আমরা ঘ নম্বরে আসছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো করতে কিন্তু অনেক সময় লাগবে, এটা খুব দ্রুত করতে হবে তোমাদের। তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য 8% হারে বিনিয়োগ করলে কত লাভ হবে? তো লাভ মানে হচ্ছে মুনাফা বের করা, এটা কিছু না। তো পি এর মান হচ্ছে 30,000, ঘ নাম্বার। পি হলো 30,000 টাকা, সময় এন হচ্ছে 5 বছর, আর মুনাফার হার আর দেয়া আছে 8%, অর্থাৎ 8/100, তাহলে 0.08। তো মুনাফার যে সূত্র আছে আই সমান পি আর এন, চক্রবৃদ্ধি না বললে চক্রবৃদ্ধিতে যাওয়া আসলে উচিত হবে না বা যাওয়া যাবে না। তো পি এর মান হচ্ছে 30,000 গুণন, এইটা হচ্ছে আর এর মান 0.08 আর এন এর মান হচ্ছে 5। তো এইটা গুণ করে দিলেই আমরা লাভ অর্থাৎ মুনাফাটা পেয়ে যাব। সো 30,000 গুণন 0.08 গুণন 5, তাহলে এটা দেখো পুরো 12,000 টাকা আসছে, 12,000 টাকা। তো এটাই আমাদের ঘ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপর উম নম্বর। উম নম্বর বলা হয়েছে দেখাও যে এই বিন্দু তিনটা সমরেখ, অর্থাৎ এক্ষেত্রে বিন্দু তিনটার স্থানাঙ্কগুলো তুলে নিতে হবে। এ ছিল 0,-3, তারপর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,-2, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 16,1। তো সমরেখ হতে গেলে এখানে ঢাল বের করতে হয়। প্রথমে আমরা দেখো এবি রেখার ঢাল বের করব। এবি রেখার ঢাল, তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢালের যে সূত্র ছিল, হ্যাঁ, উপরে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বা বিয়োগফল, হ্যাঁ, তুমি যে কোনো একটা কোটি আগে নিতে পারো, যার কোটি আগে নেবে ভুজদ্বয়ের অন্তরের সময় তার ভুজটা আগে নিতে হবে। আমরা এই কোটিটা যদি আগে নিই তাহলে -3, অন্তর মানে যেহেতু বিয়োগ, -2,
আর নিচে হবে ভুজদ্বয়ের বিয়োগফল বা অন্তর, অর্থাৎ এই ভুজটা আগে নিতে হবে। তাহলে 0 - 4। তো এটা হচ্ছে -3, আর এটা দেখো ব্র্যাকেট তুললে -7 এসে +2, আর নিচে 0-র কোনো ভ্যালু নেই, সো -4। তো এটা বিয়োগ করে আমরা পাবো -1, আর নিচে আছে -4, এখানে মাইনাসটা ক্যান্সেল হয়ে গেলে 1/4। তো এবার এই যে বিসি রেখার ঢাল অথবা এসি বের করলে হবে, মানে এই দুইটার সাথে, যে এই দুইটা বিন্দুর সাথে যে কোনো একটা বিন্দুর সাথে এটা। তো আমরা বিসি বের করি, বিসি রেখার ঢাল। তাহলে কোটিদ্বয়ের অন্তর আমরা যদি এই কোটিটা আগে নিই, তাহলে -2 -1 বাই ভুজদ্বয়ের অন্তর হচ্ছে 4 - 16, 4 - 16। তাহলে একই চিহ্ন থাকলে যোগ হয়, আর ওই চিহ্নটাই আসে -3, আর নিচে এটা বিয়োগ হবে যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন, আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসবে। তাহলে 16 থেকে 4 বিয়োগ দিলে 12, এখানে মাইনাসটা ক্যান্সেল হয়ে গেলে 3 4 12, কাটাকাটি করলে উপরের একের দাম আছে 1/4। এই ঢাল দুটো যখন একই হয় তখন আমরা বলি যে এই বিন্দুগুলো হচ্ছে যে সমরেখ। তো অতএব বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ এই বিন্দু তিনটা একই রেখার উপর অবস্থিত। যেমন ধরো এরকম, এই যে তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত, এটাকে বলে সমরেখ। এরপর আসো 6 নম্বর। এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। তো সেক্ষেত্রে এইখানে আমরা যে সূত্র পড়েছিলাম, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার যে ঢাল বের করার যে সূত্র ছিল, আমাদের এই সূত্রটা এখানে ইউজ করতে হবে। তো এই সূত্রটা আমরা তোমাদের বইয়েও একটু দেখিয়ে দিতে চাই। আসলে অনেকে পড়তে গিয়ে খুঁজে পায় না যে এটা আসলে কোথায় ছিল। এই যে একটা সমস্যা, এটা যে আসলে পুরোটা দেখো বইয়ে আছে। দুইটা বিন্দুর যখন স্থানাঙ্ক দেয়া থাকে সেইখান থেকে আমরা কিভাবে ঢাল বের করতে পারি, সেই সূত্রটা তোমাদের কত পেজে আছে আমরা সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কি দেয়া ছিল? 6 নম্বর। দুইটা বিন্দু দেয়া ছিল, এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। ঢাল নির্ণয় করো। ও, এটা তো একটু আগে যেটা আমরা করলাম সেটাই, ওই যে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তো ওই বিন্দু দুটো আমরা তুলে নিই, m1 - 3, আর একটা হচ্ছে m4, 6। তাহলে আমরা mn দিয়েও লিখতে পারি যে mn সরলরেখার ঢাল, অথবা এখানে যেভাবে বলেছে বিন্দুগামী সরল রেখার ঢাল। তো উপরে হবে কোটিদ্বয়ের অন্তর, তো এই দুটো আমরা বিয়োগ করি, -3 - 6, নিচে হবে ভুজদ্বয়ের অন্তর 1 - 4। তো এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটা হয়, আর যোগ হয়, আর নিচে বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। এখানে দেখো মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল, আর 3 দিয়ে 9কে ভাগ করলে এটা হবে +3। তো এটাই কিন্তু আমাদের 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর আসি আমরা 6 নম্বর। 6 নম্বরে দেখো x এর মান 2, y এর মান 1 হলে 1 এর ছেদ বিন্দু এবং -3 - 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। x সমান হচ্ছে 2 আর y সমান হচ্ছে 1, এর ছেদ বিন্দু এবং -3 - 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এটা আমরা তোমাদের একটু হচ্ছে যে বইয়ে কোথায় আছে সেটাও আমরা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। এটা ছিল 6 নম্বর, 206। পরবর্তীতে যেন তোমরা ভিডিও না দেখেও বই থেকে পড়তে পারো, সেই জন্য আমরা তোমাদের একটু বইয়েও দেখিয়ে দিচ্ছি। 13 নং অঙ্ক। এটা ছিল 6 নম্বর। 206 পৃষ্ঠা, 206 পৃষ্ঠার 17। আচ্ছা, তাহলে আমরা যেটা করব যে এই যে এখানে একটু চালাকি করেছে, বিন্দুটার আসলে স্থানাঙ্ক ডিরেক্ট দেয় নাই, যে এখানে বলেছে দেখো x সমান 2,
আর ওয়াই সমান 1। হ্যাঁ, তাহলে এই সরলরেখার ছেদ বিন্দু এটাকে আমরা যদি এ ধরে নিই, তাহলে এই ভুজটা আগে দিতে হবে, কোটিটা পরে দিতে হবে, এইভাবে। আর আরেকটা যে বিন্দু দেওয়া আছে এটাকেও যদি আমরা বি ধরে নিই, হ্যাঁ, এর স্থানাঙ্ক আছে -3 -1। তো দুইটা বিন্দু দেওয়া থাকলে এই হচ্ছে যে এই দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ, অর্থাৎ আমরা এইভাবে সংক্ষেপে লিখতে পারি এ বি এর সমীকরণ। তো এটা সূত্র ছিল y - y1 বাই x - x1। দুইটা বিন্দু থাকলে যে সরলরেখার সমীকরণ ছিল এই সূত্রটা আমরা ইউজ করছি, y - y1 আর নিচে হবে y1 - y2। আর এই পাশে যেটা হবে সেটা হচ্ছে x - x1 আর নিচে হবে x1 - x2। তো ওকে, এখন আমরা এই মানগুলো বসাবো। x আর y-টা ঠিক থাকবে। y মাইনাস এখানে y1 মানে হচ্ছে প্রথম যে বিন্দুটার y স্থানাঙ্ক, অর্থাৎ y - 1, y - 1, তার সাথে y1 - y2, অর্থাৎ এইটা y1 এটা y2, তাহলে 1 - 1। আর এই পাশে x - x1 হচ্ছে এই প্রথম বিন্দুটার, তুমি এটাও প্রথম ধরতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, x - x1 হচ্ছে 2 বাই নিচে হচ্ছে x1 - x2, তাহলে 2 - 3। ওকে, এখন উপরে এটা থাকলো আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1 + 1। আর এখানে x - 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস হলে 2 + 3। তো এখন আমরা একটু এদিকে যাই। তো উপরে থাকলো y - 1 বাই নিচে 2, আর এটা হচ্ছে x - 2 বাই হচ্ছে 5। তো আর গুণন করব এখন, x এর কোণাটা আগে গুণ করলে সুবিধা হয়। 2x - 4 ইকুয়াল এই পাশে হচ্ছে 5y - 5। এবার দেখো x y গুলো যদি এক সাইড করি, 2x - 5y এটা এক পাশে নিয়ে আসি, -4 + 5 ইকুয়াল 0। এরপর 2x - 5y এটা বিয়োগ হলে +1 ইকুয়াল 0। তো এটাও অ্যান্সার লিখতে পারো, অনেকে চাইলে +1টাকে ওই পাশে -1 করে দিয়েও লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই সমীকরণ। তো এটাই আমরা অ্যান্সার রাখছি। তো এইটা হচ্ছে আমাদের 6 নম্বর। আমরা 6 নম্বর শেষ করলাম। এবার আসবো বর্গীজ। আমরা তৃতীয় মডেলের কোশ্চেন সলভ করছি, সংক্ষিপ্ত প্রশ্নগুলো। বর্গীজ নম্বর ছিল আমাদের এই কোশ্চেন। এটা ছবি দেওয়া আছে বৃত্তের। হ্যাঁ, এখানে এবি সমান সিডি, এবি আর সিডি সমান, আর ইএফ হচ্ছে ইএফটা 6 সেন্টিমিটার, আর বিই, এই যে বিইর মান হচ্ছে 4 হলে ও এ কত, এই যে ও এর মানটা চাওয়া হয়েছে। তো এই ও এ আমরা দেখো পিথাগোরাস দিয়ে করতে পারি যে ও স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস ও স্কয়ার, কিন্তু এই ক্ষেত্রে বাকি দুটো বাহুর মান প্রয়োজন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এইখানকার মধ্যে আমাদের আর এইখানে এই প্যাডেটিক মানগুলো আর এই এটা ছিল লম্ব, এই তো এইখান থেকে দেখো হচ্ছে এবি সমান সিডি, এবি ইএফের মান দেওয়া আছে, ইএফ ইএফের মান বি যদি 4 হয়, দেখো ব্যাস ভিন্ন জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব আসলে লম্ব জ্যাকে সমান দুই ভাগ করে, অর্থাৎ বিই আর এই কিন্তু সমান। তাহলে এখানে আমরা বলতে পারি যেমন যে এই ব্যাখ্যাটা দিতে পারে যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই কারণে এই যে এই টুকরো দুটো সমান।
তো এখন দেখো এখান থেকে আমরা এই এর মানটা কিন্তু পেয়ে গেলাম। আমরা যে ওয়ে বের করবো তার মধ্যে ওই এর মানটা আমরা এখনো পাইনি। তো এদিকে আবার দেখো ইএফ অর্থাৎ এই পুরো বাহুর মানটা কিন্তু দেয়া আছে। তো এইখান থেকে আমরা যে কাজটা করে নেব সেটা হচ্ছে আমাদের ওয়ে বের করতে গেলে এখন ওই এর মানটা প্রয়োজন হবে, এই যে ওই এর মানটা। তো এই ওই এর মানটা আমরা এখন প্ল্যানিং করব যে আমরা আসলে কিভাবে বের করতে পারি। তো একটু আমরা দেখতে পারি, একটু প্ল্যানিংটা করি। ও ঠিক আছে, এখানে দেখো এই যে ওএ আর ওসি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, এই ত্রিভুজ দুটোকে আমাদের সর্বসম করে নিতে হবে। হ্যাঁ, এই সর্বসম করতে গেলে আমরা যেটা করব যে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও ই আর এটা ছিল ওসিএফ, ওসিএফ সমকোণী ত্রিভুজে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ দুটো যদি সমান প্রমাণ করা যায় আর একটা বাহু তাহলেই সর্বসম হয়। তাহলে এখানে অতিভুজটা একটু লিখতে হবে, অতিভুজ ওএ সমান অতিভুজ ওসি। কেন সমান? এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে এই দুটো দেখো ওই বৃত্তটার ব্যাসার্ধ। আর একটা বাহু আমাদের এখানে সমান দরকার হবে, সেই বাহুটা আমরা কোনটা বলবো দেখো, এই যে এই বাহুটা, এইটা কিন্তু আমাদের সমান প্রমাণ করাটা জরুরি, যেহেতু আমাদের ইএফ এর মানটা জানা আছে। তাহলে আমরা যদি বলতে পারি যে এটা আর এটা সমান, তাহলে ইএফ এর মানটার অর্ধেক করলে আমাদের ওই এর মানটা বের হয়ে আসবে। তো সেই জন্য এটা আমরা বলতে পারবো না, আমাদের হাতে যুক্তি নেই, কিন্তু এই যে এই বাহুটা কিন্তু সমান। কেন সমান আমরা বলছি, এখানে আমরা আগে লিখে নেই যে এই সমান হচ্ছে সিএফ। দেখো এখানে এই যে এ বি আর সিডি এই যে দুটো কিন্তু সমান দেয়া ছিল। তো আমরা যদি এইভাবে তার আগে এইভাবে লিখি যে এ বি সমান হচ্ছে সিডি, তো এই সমীকরণের দুই পাশে যদি হাফ দিয়ে একটা গুণ করি, হাফ এ বি সমান হচ্ছে হাফ সিডি, তাহলে হাফ এ বির বদলে আমরা এইটুক লিখতে পারি অথবা এইটুক। সো আমরা এইটা লিখি, এই সমান হাফ সিডির বদলে আমরা এইটুক অথবা এইটুক লিখতে পারি, আমরা উপরের অংশটা লিখব সিএফ। তো এই যে এইটাই দেখো এই সমান সিএফ। তো অতিভুজ দুটো সমান আর একটা বাহু সমান হলেই ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম হয়ে যায়। তাহলে ত্রিভুজ ও এ ই আর এটা হচ্ছে সর্বসম চিহ্ন ত্রিভুজ ও সি এফ। এই সর্বসম হলে এখন কিন্তু আমরা এই যে ওই আর ওএফটা সমান বলতে পারবো। অতএব ওই সমান ওএফ। আর ওই আর ওএফ যদি সমান হয় তখন কিন্তু আমরা বলতে পারবো যে এই ওই সমান ওএফ সমান এটা ইএফ এর অর্ধেক, অর্থাৎ হাফ ইএফ। তাহলে ইএফ এর মান দেওয়া ছিল কত, 6, তাহলে হাফ গুণন 6, তাহলে 3। ওকে, তাহলে এই ওই এর মানটা আমরা পেয়ে গেলাম 3। এখন দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্যে যদি যাই, ত্রিভুজ এ ও ই এ অতিভুজ ছিল আমাদের ওএ, তাহলে ও স্কোয়ার সমান হচ্ছে এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। এই মানটা আমাদের নেই, এই মানটাই কিন্তু কোশ্চেনে চাওয়া হয়েছিল। তো বা ও স্কোয়ার সমান এই মান ছিল 4, তাহলে 4 স্কোয়ার প্লাস ও এর মান হচ্ছে 3 স্কোয়ার। ওকে, তাহলে ও এ স্কোয়ার সমান হচ্ছে 16 প্লাস 3 স্কোয়ারে হচ্ছে 9, তাহলে ও এ স্কোয়ার সমান 25। আসলে 2 নম্বরের কোশ্চেনের জন্য একটু বড় হয়ে যায়, √25, তাহলে এর বর্গমূল করলে আমরা পাবো 5। এটাই আমাদের অ্যান্সার। সেন্টিমিটারটা লিখে দিবে 5 সেন্টিমিটার। ওকে, তো এই হলো বর্গীয় নম্বর কোশ্চেন। আসলে অঙ্ক পরীক্ষায় আমি বলবো যে সময় পাওয়াটা খুব টাফ, অনেক অনেক অঙ্ক করতে হবে, সংক্ষিপ্তগুলোতে প্রচুর সময় লাগে। এরপর আসো ঝ নাম্বার, এটা কিন্তু তোমাদের বৃত্তের খুঁটিনাটি যে অধ্যায়টা আছে সেখানে কিন্তু এটা আছে। তো এই যে ছবিটা আছে, ছবিটা আমরা একটু রাফলি এঁকে নিই। ঝ, তো এইটা একটা লম্ব দেওয়া আছে,
আর এইখানে একটা স্পর্শক দেওয়া আছে দেখো, তো এটা হচ্ছে এ, এটা বি, আর এইটা একটা কানেক্ট করা আছে। এই যে এইটুকু অংশের মান দেওয়া আছে দেখো 6 সেমি, 6 সেমি। আর এই যে ওএ, এটার মান বলা হয়েছে এক্স। তো একই বৃত্তের ব্যাসার্ধগুলো যেহেতু সমান হয়, তাহলে এটা এক্স হলে এইটাও যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এখানে সি নাম দেওয়া হয়েছে, তাহলে ওএ আর ওসি কিন্তু সমান। এখানে আমরা এইভাবে লিখতে পারি ওএ সমান ওসি। কেন? ব্যাখ্যা দাও। একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এখানে এক্স এর মান চাওয়া হয়েছে। তো এই ওই সমান ওসি যদি হয়, তাহলে ও এ যেহেতু এক্স, তাহলে ওসিটাও হবে এক্স। তাহলে এই ওবির মানটা কত হবে দেখো, ওবি সমান এই যে এতটুকু অংশ আছে 6, তাহলে 6 প্লাস এক্স, যেহেতু যোগ এক্স প্লাস 6 লিখলেও কোনো সমস্যা নেই। এবার এইটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণ করেই দেওয়া আছে, তো এখানে অতিভুজ হচ্ছে ওবি। তো আমরা এইভাবে লিখি ত্রিভুজ এ ও বি। ত্রিভুজের নামে কোনো সমস্যা নেই, 3টে অক্ষর আসলেই হলো, কোনটা আগে পরে এটাতে যায় আসে না। এ, হ্যাঁ, অতিভুজ হলো ও বি, তাহলে ও বি স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এ বির মান দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। হ্যাঁ, সো ও বি হচ্ছে আমাদের 6 প্লাস এক্স হোল স্কোয়ার সমান ও এ হচ্ছে এক্স তার উপর স্কোয়ার প্লাস এ বির মান হচ্ছে 12 তার উপর স্কোয়ার। তো এইটা কিন্তু বর্গের সূত্রে ফেলতে হবে, এমন করা যাবে না যে 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আর এই পাশে থাকলো এক্স স্কোয়ার, 12 স্কোয়ারে হচ্ছে 144। এই দুই পাশ থেকে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যায়, কারণ একটাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, প্লাস আর মাইনাস কাটা যায়। তো এটা দেখো 6 দুগুণে 12x, আর এটা 6 স্কোয়ারে 36, একবারে আমরা ওই পারে পাঠিয়ে দিই, 144 মাইনাস 36, তাহলে এটা হচ্ছে 12x ইকুয়াল, এটা বিয়োগ করে নাও 8, হাতের এখানে আসলে 4 0 1। তো x সমান হচ্ছে 108 ভাগ 12, তাহলে 9 12 108। তো সিম্পলি আমরা x এর মান পেয়ে গেলাম 9। এটা আমাদের 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো এরপর আমরা দেখব ইও নাম্বার। এখানে মোট 13টা কোশ্চেন থাকে। তো ইও নম্বরে 19 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। এটা খুবই সিম্পল। তো এটাই যে 2 দিয়ে ভাগ দিয়ে এটাও করতে পারো, এখানে থাকবে ভাগশেষ, অথবা কার্ডের মাধ্যমেও করা যায়। তো 9 দুগুণে 18 হচ্ছে ভাগফল, ভাগশেষ থাকে 1। তারপর 2 দিয়ে ভাগ দাও, 4 দুগুণে 8 ভাগশেষ 1। 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4 ভাগশেষ 0। 2 দিয়ে 2কে ভাগ করলে একবার যায়, ভাগশেষ 0। আর লাস্টে যখন আমরা 1কে 2 দিয়ে ভাগ করব, ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফল হয় 0, ভাগশেষ হয় 1। তো এটাকে আমরা বলি এমএসবি। আর উপরেরটা এগুলো অধ্যায় তোমরা দেখে নেবে, এখানে ডিটেলস বলা সম্ভব না। তো এখন এই যে নিচের দিক থেকে লিখতে হবে। সো 19, এটা ছিল 10 ভিত্তিক, সমান 1 0 0 1 1, এটা 2 ভিত্তিক। তো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল অলরেডি, 1 0 0 1 1। ঠিক আছে। আচ্ছা, এরপর আছে ট নাম্বার। ট নাম্বারে আমরা দেখতেছি 27, হ্যাঁ, এটা 10 ভিত্তিক লেখা আছে। এটাকে গুণ করতে বলেছে হচ্ছে 11 10 ভিত্তিক। তো 10 ভিত্তিক গুণন 10 ভিত্তিক, এটা তো কোনো সমস্যা হওয়ার কথাই না। তারপর আমরা দেখি যে কোশ্চেনটা কোনো আসলে সমস্যা আছে কিনা, কারণ নর্মাল আসলে 10 ভিত্তিকের গুণন তো আমরা সবাই মোটামুটি পারি। একটু দেখে নিই, 237 পৃষ্ঠার 36, 237 পৃষ্ঠার 36। এটা আসলে বাইনারিতে গুণ করেছে, কিন্তু বাইনারিটা আসলে বলে নাই, এটাই সমস্যা। তো এটা ফার্স্ট টাইম দেখো বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। হ্যাঁ, 27কে বাইনারিতে করো 2, এখানে হচ্ছে ভাগশেষ 13 দুগুণে 26 ভাগশেষ 1, 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণে 12 ভাগশেষ 1, 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6 ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ দিলে 1 ভাগশেষ 1, 2 দিয়ে ভাগ দিলে 0 ভাগশেষ 1। তাহলে এইটা হচ্ছে আমাদের এমএসবি, আর উপরের অঙ্কটা হচ্ছে এলএসবি। তো আমরা এখন লিখব 27, এটা 10 বেস, এদিক থেকে লিখতে হবে 1 1 0 1 1, এটা হচ্ছে 2 বেস। ঠিক একইভাবে এখানে ছিল 11। এটা আসলে প্রশ্নে বলা উচিত ছিল যে বাইনারিতে প্রকাশ করে গুণ করো।
2, তাহলে 5 দুগুণে 10 ভাগশেষ 1, 2, 2 দুগুণে 4 ভাগশেষ 1, 2 অক্ষে 2 ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ দিলে 0 ভাগশেষ 1। এটা হচ্ছে এমএসবি আর উপরেরটা হচ্ছে এলএসবি। সো 11 এটা 10 ভিত্তিক, 1011 এটা হচ্ছে আমাদের 2 ভিত্তিক অর্থাৎ বাইনারি। এখন এই সংখ্যা দুটো আমরা গুণ করব, 11011 আর এটা হচ্ছে 1011। তো এই 1 দিয়ে গুণ করলে এগুলো একই থাকবে, 11011। তারপর এক ঘর কাটা, এই 1 দিয়ে গুণ করলে আবারও একই আসবে, 11011। আর এক ঘর কাটা, 0 দিয়ে গুণ করলে সব 0 হবে, 5টা 0 দাও, 1 2 3 4 5। এগুলো কিন্তু অধ্যায়ে আমরা ডিটেলস দেখিয়েছি। আবার 1 দিয়ে গুণ করলে এটাই আসবে, 11011। এখন আমাদের যোগ করতে হবে বাইনারি নিয়ম। তো 1 হলো, 1 যোগ করে 2 হয়, যখনই 2 বা তার বেশি হয় এখান থেকে আমরা 2 মাইনাস করে বসি, তো হচ্ছে 0। আর যতবার 2 মাইনাস করবে হাতে তত থাকবে। প্রথমে আমরা 0 বসালাম, একবার 2 মাইনাস করেছি তাহলে হাতে 1 থাকবে, সেই হাতের 1 এখানে এসে যোগ হলে 2, হ্যাঁ আবারও একই অবস্থা হবে, 0 হাতে 1 থাকলো, তো 1 2 3 এখানে আসলো 3, তাহলে 3 বিয়োগ 2, এটা হচ্ছে 1, তাহলে একবার 2 বিয়োগ করেছি, হাতে 1 থাকলো, তাহলে এখানে হাতের 1 যোগ হয়ে এটা 4 হলো, তাহলে 4 বিয়োগ 2 2, আবারও 2 বিয়োগ 2 0, তাহলে 0টা আমরা বসাবো। আর 2 বার 2 বিয়োগ করেছি, হাতে 2, 2 এর একে 3, 3 থাকলে এরকম আসবে 1, হাতে 1 আছে যেহেতু একবার 2 বিয়োগ করা হয়েছে, 1 এর একে 2, তাহলে এই অবস্থা হবে 0, হাতে 1, 1 এর একে 2, তাহলে আবারও 0 1। এটা তোমরা অধ্যায় আসলে ক্লাসগুলো দেখে নেবে, ওইখানে আমরা ডিটেলস কিন্তু আলোচনা করেছি। তো 1001010101001, এটাই হচ্ছে আমাদের গুণফল। ওকে, এটা আমরা ট নাম্বার শেষ করলাম। ঠ, এবার আমরা দেখব ঠ নাম্বার। আমরা পেজটা লাগিয়ে দিই। তো ঠ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এরকম, একটা ছক দেওয়া আছে, পরিসংখ্যানের অঙ্ক, সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো। তো এটা আমরা আর করছি না, এটা আমরা তোমাদের এইখান থেকে দেখিয়ে দিচ্ছি, গাইড থেকে। এটা নিশ্চয়ই তোমরা জানো যে কিভাবে করতে হয়। এটা আসলে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। 250 পৃষ্ঠার 4। এই যে এই ছকটা দেওয়া ছিল। সো এখানে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে চাওয়া হয়েছে, অর্থাৎ এই যে a প্লাস FIUI বাই n গুণন h, এই সূত্রটা ইউজ করতে হবে। তো প্রথমে এইভাবে তুলে নিলে তারপর মধ্যবিন্দু বের করতে গেলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এইভাবে মধ্যবিন্দুগুলো বের করে নাও। আর গণসংখ্যা তো দেয়াই ছিল। তারপর ইউআই মানে হচ্ছে xi মাইনাস a বাই h। হ্যাঁ, এখন এই যে xi এর ঘর থেকে একটা অনুমিত গড় অর্থাৎ a ধরে নিতে হয়। তো এটা নিয়ম হচ্ছে যেটা মাঝামাঝি আছে মোটামুটি, দেখো 1 2 3 4 5, এদিক থেকে 2টা বাদ দাও, এদিক থেকে 2টা, মাঝখানেরটা হচ্ছে a। তো এটা এই সূত্রে না বসিয়েও সরাসরি বের করা যায়। ভাববিচ্যুতি যেটা ইউআই, এখানে সরাসরি অনুমিত গড়ের লাইনটা 0 বসাবে, উপরে যাবে -1 -2 আর নিচে +1 +2, আরও থাকলে +3 হবে। তারপর এই এফআই আর ইউআই গুলো গুণ করে করে এই লাইনে নিয়ে আসো, তারপর এটা একটা সমষ্টি বের করে নাও, এটা হচ্ছে সামেশন এফআই ইউআই। তো এই প্লাস প্লাসগুলো আগে যোগ করে নেবে, তারপর এই দুটো যোগ করে ফাইনালি মাইনাস করে দেবে, বিয়োগ, তাহলে মাইনাসও আসতে পারে। তারপর এখানে মানগুলো বসালে এর মান হচ্ছে 53, এফআই ইউআই হচ্ছে -1 বাই এন এর মান হচ্ছে গণসংখ্যার সমষ্টি যেটা 80 গুণন এইচ, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি ছিল এখানে 5। তো এটা ক্যালকুলেশন করলেই গড় চলে আসবে। তো সমস্যা থাকলে তোমরা ওই অধ্যায়ে গিয়ে দেখতে পারো, আমাদের ডিটেলস ওখানে প্রতিটা পেজ কিন্তু আমরা ভিডিও করেছি, অনুশীলনীর অঙ্ক যেমন করেছি, এবং প্রতিটা পেজের আমাদের আলাদা আলাদা ক্লাস করা আছে। ওকে, লাস্ট যেটা অঙ্ক সেটা হচ্ছে ড নাম্বার। তো 50 জন শিক্ষার্থীর 1 মাসের উপস্থিতি দেওয়া হলো। হ্যাঁ, এখান থেকে হচ্ছে গণসংখ্যা সারণী চাওয়া হয়েছে। আসলে ছোট প্রশ্নে এই ধরনের অঙ্ক দেওয়াটা আমরাও সাপোর্ট করি না, হ্যাঁ, 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য। তারপরেও যেহেতু এগুলো মডেল, পরীক্ষায় হয়তো এইভাবে নাও আসতে পারে, ছোট ছোট অঙ্কগুলোই দেবে, টিচাররাও বোঝে। তো এই লাস্ট অঙ্কটা আমরা না করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, 251 পৃষ্ঠার 14 নম্বর। হ্যাঁ, এই যে এই অঙ্কটা। তো এখান থেকে দেখো, প্রথমে সর্বোচ্চ সংখ্যা 20, সর্বনিম্ন 6, পরিসর বের করতে হবে, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1, তাহলে পরিসর আসছে 15। তো এখানে শ্রেণী ব্যবধান 3 ধরা হয়েছে, তাহলে শ্রেণী সংখ্যা হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, 15 ভাগ 3 5। তাহলে এই লেখাটা সহ মোট 6টা ঘর করতে হবে, 1 2 3 4 5 6। তো এখানে সর্বনিম্ন থেকে যদি আমরা শুরু করি,
ছয়, তাহলে ছয় থেকে এরা দেখো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করেছে, অর্থাৎ যেখানে শেষ করেছে সেটা দিয়ে আবার শুরু করেছে। এইসব ক্ষেত্রে একটা সমস্যা আছে যে এই ৯ সংখ্যাটা যদি এখানে থাকে, হ্যাঁ? সেটা কিন্তু তুমি এই শ্রেণীতে দিবে না এই শ্রেণীতে দিবে, এই একটা সমস্যা। সেক্ষেত্রে ৯ যেখানে শুরু হয়েছে এই শ্রেণীতে ফেলতে হয়। তো এইভাবে যদি করো তাহলে হবে, আর না হলে আমরা এই অধ্যায়ে কিন্তু ক্লাসগুলো করেছি, সেখানে আমরা যেটা করেছিলাম, হ্যাঁ? যে এটা আমরা হচ্ছে যে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করেছিলাম, অর্থাৎ ৬টাকে হাতে এখানে ধরে ৬, ৭, ৮ মানে ৬ থেকে ৮। পরেরটা আবার ৯ থেকে ৯, ১০, ১১ এইভাবে করলে জিনিসটা সুবিধা হয়। তো এইটাকেই বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। এটা আর তেমন কিছু নয়। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।